আমি আসলে ইতিহাসটা বলতে একটু কম চাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনটা যেহেতু একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এবং নানা মানুষের অংশগ্রহণ, অবদান, এবং আমরা নিজেরাও আসলে জানি না কোথা থেকে কত সাপোর্ট আসলে সেই সময় আসছে। তো আমি বললে সেটা আমার গল্পই হবে আসলে। আসিফ যখন বইটা লিখতেছে এটা আসলে আসিফেরই গল্প। রিফাত যখন বলতেছে যে রিফাত, আমাদের প্রত্যেকেরই এই অভ্যুত্থানে আসলে আলাদা আলাদা একটা গল্প আছে। এই আলাদা আলাদা গল্পগুলো একটা কালেকটিভ স্টোরি বা মেমোরি আমাদের জন্য হয়তো তৈরি করবে। আমরা যখন এখানে বলতেছি এটা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গল্পটা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা জানি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পালন করছে, মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে আসছে। আমি তো এখনো জানি যে কুমিল্লায় আসলে কিভাবে আন্দোলনটা সংগঠিত হয়েছে, বা নরসিংদীতে কিভাবে সংগঠিত হয়েছে, তো ঢাকার বাইরে কিভাবে সংগঠিত হয়েছে। তো তাদের গল্পগুলো আমাদের আরো বেশি করে আসলে আসা দরকার। এবং আন্দোলনের 19 তারিখ থেকে বেসিক্যালি 1 তারিখ পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি বা আমার সাথে আসিফ বা বাকের, আমরা কিন্তু আর মাঠে ছিলাম না। আমরা 17 তারিখ পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে যায়, আন্দোলনের নেতৃত্বটা মূলত সাধারণ জনগণের কাছেই চলে যায় আর কি। এবং তখন যখন আমরা ডিবিএফএস ছিলাম, রিফাত রশিদরা তখন এটার একটা কমান্ড নেয় সোশ্যাল মিডিয়াতে। তো সেই জায়গা থেকে তখন মাঠের যে মূল যুদ্ধ অবস্থা যেটা তৈরি হয়েছিল, যেখানে আসলে সবাই যখন শহীদ হওয়া শুরু করলো, মানুষজন আহত হওয়া শুরু করলো, তো ওই সময়টা কিন্তু আমরা ছিলাম, আমি গুম হয়েছি, হাসপাতালে ছিলাম, তারপর ডিবি অফিসে, তারপর সেখান থেকে বের হয়ে আসে। তো আন্দোলনে আমি খুব বিচ্ছিন্নভাবে আসলে কথা বলতেছি, ধারাবাহিকতা তো রাখতেছি না। আমাদের একটা জিনিস ইয়ে ছিল যে যে আন্দোলনের স্বতঃস্ফূর্ততা রাখতে হবে, মানুষকে পার্টিসিপেট করতে দিতে হবে, মানুষও যাতে ডিসিশন নিতে পারে এই আন্দোলনে যে সে কীভাবে কর্মসূচিটা করবে। এবং মানুষের যেটা জনমত এবং জনমত বোঝার জন্য আমাদের তখন সোশ্যাল মিডিয়া ছিল, সেই অনুযায়ী আমাদের কর্মসূচিটা নিতে হবে। আমরা ফ্যাসিলিটেট করবো বেসিক্যালি আন্দোলনটা, বা কোঅর্ডিনেটর, এই শব্দটা সেখান থেকে আসছে। আমরা আন্দোলনটা লিড দিব না, আমরা আন্দোলনটাকে কোঅর্ডিনেট করব, আমরা আন্দোলনটাকে সমন্বয় করব। সারা বাংলাদেশে যে হচ্ছে, বা সাধারণ মানুষ তাদের ইমোশন, তাদের সেন্টিমেন্ট, সব কিছুকে আমরা কোঅর্ডিনেট করব। তো সেই জায়গা থেকেই এই চিন্তাগুলো আমাদের মাথায় প্রথম থেকে ছিল, শুরু থেকে ছিল, এবং আমরা চেষ্টা করছি আন্দোলনের সময় এই জিনিসগুলোকে ধরে রাখার। এবং যেমন 16 তারিখেই কিন্তু আমরা এটা বুঝতে পারছিলাম এই আন্দোলনটা সরকার বিরোধী একটা আন্দোলনের দিকেই যাবে, এবং যেতে হবে, নিয়ে যেতে হবে, কারণ এই সরকারের হাতে রক্তের দাগ লেগে গেছে। সেদিন 6 জন মানুষ মারা গেছে, এবং তার আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে হামলা করা হয়েছে। এবং 9 দফা সাজানো হয়, 9 দফার ভিতরে 1 দফার মেসেজটা ছিল, কিন্তু আমরা প্রথমেই 1 দফার দিকে যাই নাই, কারণ আমরা জানি যে এই 1 দফার বা পুরো সরকার পতনের বিষয়টা জনগণের ভিতর থেকে আসতে হবে। মানুষ যখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে নেবে, আমরা তখন আনুষ্ঠানিক ঘোষণাটা দিব। এবং এইরকমটাই হয়েছিল। 3 তারিখ কিন্তু বৈষম্য বিরোধীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণাটা দেওয়া হয়, কিন্তু তার আগে কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। এবং শহীদ মিনারে আসলে 1 দফার বাইরে অন্য কিছু বলার সক্ষমতা আমাদেরও ছিল না, কারণ মানুষ ওইটাই তখন মানুষের দাবি। আবার গণভবন যে ঘেরাওয়ের যে কর্মসূচি, 5 তারিখে কিন্তু কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না যে গণভবন ঘেরাও করতে হবে। 5 তারিখ কর্মসূচি ছিল লং মার্চ টু ঢাকা, ঢাকায় আসতে হবে। ঢাকায় এসে মানুষ কি করবে, এটা মানুষ সিদ্ধান্ত নেবে। সো মানুষকে সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা দিতে হবে আন্দোলনের ভিতরে। তো মানুষই সিদ্ধান্ত নিচ্ছে তারা গণভবনে যাবে, আমরা তখন মানুষের সাথে গিয়েছি। তো আমাদের কাজটা ছিল এতটুকুই। তো এই আন্দোলনে আসলে নানাবিধ স্টেক হোল্ডার, নানাবিধ সাধারণ মানুষ, নানান জায়গা থেকে সাপোর্টগুলো আসছে। যেহেতু ছাত্রদের বা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছে, অবশ্যই ছাত্র সংগঠনগুলো ছিল, ছাত্র শক্তির বাইরে আরও যারা বিরোধী ছাত্র সংগঠন, ছাত্র শিবির, ছাত্র দল বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো, তাদের একটা ভূমিকা ছিল। এবং একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি, যে নানা যেটা হয় যে ক্যাম্পাসগুলো আমাদের বেশিরভাগ আন্দোলন ভণ্ডুল হয়ে যায় নেতৃত্বের একটা কারাকারির কারণে, অথবা এই এই অথবা হচ্ছে এই আন্দোলনে যে একটা ব্যানারবাজি থাকে। তো এই আন্দোলনে এই বিষয়গুলো আসলে ছিল না। এই বিষয়গুলো সব ছাত্র সংগঠনে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে ছিল একদম শুরু থেকেই। এবং তারা তাদের লোকবল পাঠাইছে এখানে তাদের মতো করে। এবং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের সমঝোতা ছিল, অলিখিত সমঝোতা, আমরা কখনো বসি নাই, পরিকল্পনা করি নাই। যেমন বিএনপি তারা
শুরু থেকেই এই আন্দোলনটাকে বলছে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, আমাদের নৈতিক সমর্থন আছে। তারা কখনোই বলে না এটা আমাদের আন্দোলন, এবং এটা তাদের আন্দোলন ছিলও না শুরু থেকে। আবার আমাদের জায়গা থেকে আমরা বলছি এটা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, কিন্তু রাজনৈতিক দলের লোকরা এখানে অংশগ্রহণ করতে পারবে না এইরকম কোনো শর্ত আরোপ আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করিনি। বরং যখন সময় হয়েছে, এবং 23 তারিখে প্রেস ব্রিফিংয়ে যেখানে আমাকে বলা হয়েছিল ডিজিএফআই থেকে, যাতে আমরা বলি যে এটা বিএনপি জামাতের আন্দোলন এবং আমাদের এই সকল আগুন অগ্নি সন্ত্রাস তারা করতেছে। তো ওই প্রেস ব্রিফিং থেকে আমি আরও বলি যে রাজনৈতিক দলের বিরোধী দলের নেতৃত্ব নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি, আমরা এটা নিন্দা জানাচ্ছি। ফলে এখানে এক ধরনের মিথস্ক্রিয়া ঘটছে এবং এর ভিতর দিয়ে আন্দোলনটা আসলে একটা পরিণতির দিকে গেছে। তো 5 তারিখ পর্যন্ত আসলে আমরা অনেক ভুল করলেও সেটা আসলে সঠিক হয়েছে, এবং এটা অবশ্যই একটা মিরাকেল আমি মনে করি। উপরওয়ালার একটা অবশ্যই এখানে একটা তার বিষয় ছিল, এবং তিনি সহায়তা না করলে আসলে এই আন্দোলনটা এইভাবে যাইতো না। আমরা মনসুন রেভলিউশন বলা হচ্ছে, কিন্তু পুরো আন্দোলন টাইমে সেই রকম বৃষ্টিপাত হয় না যে মানুষ রাস্তায় নামতে পারবে না। এটাও একটা অলৌকিক ব্যাপার আমার কাছে মনে হয়। তো এরকম অনেক অলৌকিক ঘটনাও আসলে এই আন্দোলনের সময় ঘটছে। আর সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি মানে মানুষের, এবং যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে এই সাপোর্টটা পাইছি। আরেকটা হচ্ছে এই আন্দোলনে ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল, যারা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে, যাদেরকে এখন আমরা বিদ্রোহী বা বিপ্লবী ছাত্রলীগ বলি, ওই বিদ্রোহী অংশটা, কারণ তারা বের না হলে এই আন্দোলনটা কিন্তু হল থেকে আসলে একটা টাফ ছিল। তো আন্দোলনে ব্লকেট কর্মসূচির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার কাছে মনে হয়েছে। তবে আন্দোলনে আমি একটা ব্যাখ্যা বিভিন্ন জায়গা থেকে দেখি, এরকম মানুষ বলার চেষ্টা করে যে আন্দোলনটা আসলে কোটা সংস্কার দাবিতে শুরু হয়েছিল, এবং যখন হামলা নিপীড়ন করা হয় তখন সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়, মানুষজন মানুষ ক্ষিপ্ত হয়ে নেমে আসছে। তো এইটা একটা সত্য, এটা সাধারণ জেনারেলাইজড একটা ব্যাখ্যা। কিন্তু আমি মনে করি যে এখানে অনেকগুলা ঘটনা ঘটানো হয়েছে দেখে একটা প্রেক্ষাপট আসলে তৈরি হয়েছে। যেমন ব্লকেট কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরা শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, এবং ঢাকা শহরে একটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি আসলে তৈরি হয়েছে, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমরা যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙতেছিলাম এবং প্রতিদিন একটু একটু করে আগাইতেছিলাম, আমরা কারওয়ান বাজার থেকে ফার্ম গেট, এই যে মানুষের ভীষণটা কিন্তু বাড়তেছিল যে আমরা আসলে গণভবন পর্যন্ত যাইতে পারি, আরও ব্যারিকেড ভাঙতে পারি। ব্যারিকেড ভাঙার যে সাহসটা, সেটা ওই মিছিলগুলো থেকে, ব্লকেট কর্মসূচি থেকে তৈরি হয়েছে। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি বিক্ষিপ্তভাবে কয়েকটা কথা বললাম। সর্বোপরি যদি আসিফকে নিয়ে বলি, যে এই পুরো আন্দোলনে মানে আমার সাথে বা আমরা যারা যেই কজন খুবই ক্লোজ ছিলাম, তার মধ্যে আসিফ অন্যতম, এবং পুরো ফিল্ডের দায়িত্বটা আসিফ বাকের প্রধানত দেখতো, এবং তাদের সাথে রিফাত, আসিফ, তাদের ওরা সমন্বয় করতো। এবং মানে আন্দোলনে একটা পর্যায়ে হয়েছে আমি ফিল্ড থেকে অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে গেছি, মানে আমাকে যেহেতু উপর লেভেলে অনেকগুলো যোগাযোগ বা অনেক কিছু ডিসিশন মেকিংয়ে থাকতে হইতেছে। পেছন থেকে তো মাহফুজ ভাই এবং আক্তার ভাই হেল্প করছে, একটা আক্তার ভাই গ্রেফতার পর মাহফুজ ভাই, নাসির ভাই এসে পরে যুক্ত হয়েছে। কিন্তু আসিফ বাকের পুরো ফিল্ডের পুরো ডিসিশনগুলা বা বাস্তবায়নের জায়গাটা ওরা সবসময় করছে, এবং আসিফ অনেক সাহসী ভূমিকা নিছে, অনেক সাহসী সিদ্ধান্ত একসময় মানে একটা সময় ওর থেকেই আসছে। 15 তারিখের যে কর্মসূচিগুলো, 15 তারিখ যে আমরা কর্মসূচি দিলাম, 14 তারিখ রাত 3টা বাজে আমরা ঘোষণা করা হয়েছে। বেসিক্যালি এই কর্মসূচির কথা আমি জানতাম না, কারণ আমাকে কানেক্ট করা যাচ্ছিল না, এবং ও ওই কর্মসূচিটা ঘোষণা করে ফেলছে যাদের সাথে যোগাযোগ করতে পারছে। তা আমাদের মধ্যে এরকমও হয়েছে যে আমরা যে খুব সবসময় যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে পারছি এরকম না, কিন্তু কেউ একজন যখন একটা সিদ্ধান্ত দিয়ে ফেলছে, আমরা সবাই সেটাকে মনে করছি, এবং সেই সিদ্ধান্তটা আমরা সবাই মিলে বাস্তবায়নের চেষ্টা করছি। লং মার্চ একদিন আগায় আনার ঘোষণা, এটা আসিফের মুখ থেকেই প্রথম গেছে। আসিফ এই সিদ্ধান্ত নিচ্ছে, আমি তখন শাহবাগে আটকা, আমার পক্ষে আমাকে জানানো হয়েছে যে আগায় নিয়ে আসা হচ্ছে, ওকে ঠিক আছে। পরে ও রাতে এটা দিয়ে দিচ্ছে, এবং সরকার গঠনের ওই সময়টা আসিফ খুবই ভূমিকা পালন করছে, এবং ও খুবই স্ট্রংলি বলছে যে ছাত্রদেরকে সরকারের প্রতিনিধি হইতে হবে আর কি। আমার একটু নিমরাজি ছিল, মানে সরকার মানে যাবো কি যাবো না, আমরা তো আসলে মাঠটা আমাদের জন্য দরকার। তখন আসিফ আমাদের মধ্যে খুবই যে না, গণঅভ্যুত্থানের প্রতিনিধিকে এই সরকারে থাকতে হবে, নাহলে এই সরকারের আমাদের যে দাবি দাওয়াগুলো সেটা আসলে বাস্তবায়ন করার সম্ভাবনা কতটা থাকবে এটা আমরা এখনো শিওর না।